নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। এখন যে ভোট পর্ব চলবে, পঞ্চম দফা, ষষ্ঠ দফা, সপ্তম দফা, যাকে বলা হয় একেবারেই দক্ষিণবঙ্গ এবং রাঢ়বঙ্গ। দক্ষিণবঙ্গের মধ্যেই অবস্থিত বাঁকুড়া, পুরুলিয়া এই অঞ্চলটি বা জঙ্গলমহল বাদ দিলে দক্ষিণবঙ্গের যে সিট রয়েছে, উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া এবং তার সাথে হুগলি খুব গুরুত্বপূর্ণ। এই সিটগুলোতে দক্ষিণবঙ্গে এতটাই সিট রয়েছে যে সিটগুলো একটা ভবিষ্যৎ নির্ধারণ করবে। এমনিতে নানা রকম কথা আসছে, কেন নরেন্দ্র মোদী এখন আপকি বার 400 পার এই স্লোগান আর তুলছেন না, মোদী গ্যারেন্টি এগুলো তুলছেন না। আসলে নরেন্দ্র মোদী এবং বিজেপি সময়ের সাথে সাথে অনেক ক্ষেত্রেই আমরা দেখেছি স্ট্র্যাটেজি তারা বদলে ফেলেন, এবং এই স্ট্র্যাটেজি বদলানোর ক্ষেত্রে তাদের যে চৌখস ব্যাপার সেটা বারবার বিভিন্ন সময় প্রমাণিত হয়েছে। কিন্তু এইবারে কোথাও একটা জায়গায় একটা কথা আছে, রাজনীতিতে সেই এগিয়ে থাকে যার স্ট্র্যাটেজি বা ন্যারেটিভ অত্যন্ত সময়োপযোগী হয়, অর্থাৎ যার বয়ান এবং যার ধৈর্য অপরিসীম। 10 বছর অপরিসীম ধৈর্য দেখিয়েছে। বহু গালি অপবাদ শোনার পর রাহুল গান্ধীর কোথাও একটা জায়গায় ভারত জোড়ো ন্যায়যাত্রার কোথাও একটা পালে হাওয়া উঠেছে, এরকম অনেক বিশেষজ্ঞই বলছেন। আমরাও বিভিন্ন সময় যা যা আসছে বিভিন্ন গ্রাউন্ড জিরোতে গিয়ে অনেক রিপোর্ট পাই। আমি নিজে মাঝেই যাই গ্রাউন্ড জিরোতে, স্টুডিও বিতর্ককে সেই দিন মুলতুবি রাখি, এবং গ্রাউন্ড জিরোতে গিয়ে যে জায়গাগুলো পাচ্ছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, আপনাদেরকে দেখাচ্ছিও। যেমন আমি ব্যারাকপুরে গেছি, আজকে ব্যারাকপুরে বিরাট রোড শো হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আমডাঙ্গাতে জনসভা হয়েছে, এবং তার আগে নরেন্দ্র মোদী জনসভা রোড শো দুটোই করেছেন ব্যারাকপুরে। কোথাও ব্যারাকপুর আসনটাকে কেন্দ্র করে দক্ষিণবঙ্গে বা উত্তর চব্বিশ পরগনায় গঙ্গাপাড়ে এই শহরটিকে কেন্দ্র করে এক বড় রকমের রাজনৈতিক সরগরম পরিস্থিতি এখন তৈরি হয়েছে, এবং সেই পরিস্থিতি কেন কিভাবে আজকে দেখাবো, এবং তার সাথে ফোন লাইনও খুলে দেবো। প্রথম যেটা দেখাবো, আজকে সকালবেলা একটা চিঠি অর্জুন সিংকে লেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সেই চিঠি দেখাবো। কিন্তু তার আগে যে বিষয় আপনারা ফোন করবেন, বাঙালি তাস কি খেলছেন অর্জুন সিং, ওই চিঠির এটা দেখতেও পাচ্ছেন আপনারা পাশে, তার কারণ ওটা নরেন্দ্র মোদী দিয়েছেন, বাংলায় লেখা। এক্স ফ্যাক্টর হতে চলেছে আমডাঙ্গা এবং ভাটপাড়া। ভাটপাড়া হচ্ছে অর্জুন সিংয়ের গড়, অন্যদিকে আমডাঙ্গা এটি সংখ্যালঘু অধ্যুষিত। ব্যারাকপুরে জোর টক্কর, এগিয়ে কে? পার্থ ভৌমিক, রাজ্যের ক্যাবিনেট মিনিস্টার, যিনি সেচমন্ত্রী, অন্যদিকে অর্জুন সিং। অর্জুন সিং তৃণমূল কংগ্রেসের নেতা ছিলেন, এবং সেই সময় বামেদের যে সিপিএমের দুর্গ সেটা তিনিই ভেঙে দিয়েছিলেন, এবং তারপরে সেখানে 2009-14 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করে লোকসভা নির্বাচনে দীনেশ ত্রিবেদী, এবং পরবর্তী ক্ষেত্রে অর্জুন সিং 2019-এ দীনেশ ত্রিবেদীকে হারিয়ে দিয়ে সেখানকার এমপি হন। পরবর্তীতে তৃণমূলে যোগদান করে টিকিট না পেয়ে আবার বিজেপির তিনি টিকিট হাতে পান। এক বড় জটিল বিচিত্র এই রাজনীতি, এবং এই রাজনীতির মধ্যে একটা বড় প্রভাব ওখানে কাজ করছে। একটা হচ্ছে বাঙালি অবাঙালি একটা বিষয় রয়েছে, এটা খুবই মারাত্মক চরম দ্বন্দ্বমূলক বিষয়, আমি সেটা বলবো না। কিন্তু আজকের পরিপ্রেক্ষিতে প্রচণ্ড যেখানে তৃণমূল কংগ্রেসের জয় বাংলা স্লোগানও উঠছে, এটাও দেখতে পাচ্ছি, এবং বহু কর্মীরা রয়েছেন। এবং তার সাথে আমডাঙ্গাতে সেখানে একটা সংখ্যালঘু মানুষ সেখানে রয়েছেন, সেখানকার ভোটটা খুব বড় ফ্যাক্টর, এবং সেখানে কিন্তু সিপিআইএমের জবরদস্ত সংগঠন রয়েছে। ফলে দেবদূত ঘোষ যিনি প্রার্থী হয়েছেন, দেবদূত ঘোষ সিপিআইএমের প্রার্থী, বাংলা চলচ্চিত্র জগৎ এবং টিভি সিরিয়ালের অভিনেতা, তিনি প্রার্থী হওয়াতে কোথাও একটা জায়গায় কি আমডাঙ্গার ভোট কি সিপিআইএম কোথাও টেনে নিলে কোথাও কি অর্জুন সিংয়ের রাস্তাটা পরিষ্কার হয়। সেখানে গ্রাউন্ড জিরোতে গিয়ে নানা রকম কথা শুনেছে, এবং যে কথাগুলো শুনেছে যে অর্জুন সিংয়ের উপর অনেক তৃণমূল কংগ্রেসের নেতা রয়েছেন, তারা বেশ তার ব্যাপারে বেশ একটু ডগবগ, বেশ ভালো ভালো কথা তারা বলছেন। তাহলে কি পার্থ ভৌমিকের ক্ষেত্রে জেতার ক্ষেত্রে কি এক্স ফ্যাক্টর হতে পারে, এই প্রশ্নগুলোর রয়েছে। রাজ্যে 42টি গুরুত্বপূর্ণ আসন, এবং যেরকম গোটা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রথম উত্তরপ্রদেশ 80টা আসন, 48টা আসন মহারাষ্ট্রে, এরপরই আছে বাংলা 42টি আসন, এবং মিশ্র ভাষাভাষী বিভিন্ন অঞ্চল রয়েছে। বাঙালি অবাঙালি ইস্যু তীব্রভাবে এসেছে, বাঙালি জাতীয়তাবাদের ইস্যু এসেছে,
এই সমস্তগুলোকে নিয়ে আমরা যাব। প্রথমে একটু দেখাবো হচ্ছে জনমত কি বলছে, সেখানে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলছেন প্রথমে একটু আপনাদেরকে দেখাবো, এবং তার সাথে সাথে আপনাদের জন্য ফোন লাইনও আমি খুলে দিচ্ছি। আপনারা বিভিন্ন সময় আমি দেখাবো, আপনারা দেখবেন এবং ফোন করতে থাকবেন। আমি পিসিআরকে তেমনভাবেই বলবো যে প্রথমে একটু দেখব হচ্ছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা কি বলছেন, জনমতের গ্রাউন্ড জিরো থেকে তুলে নিয়ে আসা তাদের বক্তব্য প্রথমে একটু দেখাবো। জনমত কি বলছে এখানকার? ব্যারাকপুর লোকসভার জনমত যা বলছে যে এবছরে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের আমাদের যিনি প্রার্থী পার্থ ভৌমিক মহাশয় জয়লাভ করবেন। জয়লাভের বিপুল ভোটে জয়লাভের কারণটা ঠিক কি ফ্যাক্টর হবে? আমাদের এই লোকসভাতে তৃণমূল কংগ্রেস এবং বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য, ব্যারাকপুরের মানুষের জন্য যা কিছু উন্নয়ন করেছেন তার নিরিখেই ভোট হবে। এছাড়াও আমাদের ব্যারাকপুরের নেতৃত্ববৃন্দ যারা সারা বছর ঝড় বৃষ্টি তুফানে মানুষের কাছে থাকে, মানুষের পাশে থাকে, তার নিরিখে ব্যারাকপুরে জয়লাভ আমরা করবই। এই যে শিল্প কলকারখানাগুলো বন্ধ আছে, না, এটা ব্যারাকপুরের ক্ষেত্রে এটা কোনো ফ্যাক্টর হবে না। ব্যারাকপুরের মানুষ মমতা ম্যাজির সাথে আছে, মমতা ম্যাজির সঙ্গেই থাকবে। এই যে থাকার ক্ষেত্রে আপনি কি মনে করেন ব্যারাকপুরে 42% মহিলা ভোটার, পুরুষ ভোটারের সংখ্যাটা একটু বেশি, আর ফলে লক্ষ্মী ভাণ্ডার এই যে প্রকল্পগুলো একটা আমাদের ব্যারাকপুরের মহিলা ভোট, তার মধ্যে আমাদের মনে হয় পুরোটাই আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষে থাকবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে লক্ষ্মী ভাণ্ডার করেছে, সব রাজনৈতিক দলের মহিলারাই কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডারের ব্যবহার করছেন, পাচ্ছেন। তো তার নিরিখে যে দলেই থাকুক ভোট কিন্তু তৃণমূল কংগ্রেসকেই দেবে। দেখুন, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, ব্যারাকপুরে তো বহু বছর আছি, ব্যারাকপুরের মানুষ হিসাবে বাঙালি অবাঙালি যাই বলুন তারা সবাই ব্যারাকপুরেরই মানুষ। ঠিক ওইভাবে আমরা কাউকেই দেখি না, আমরা অবাঙালিকেও অবাঙালি দেখি না, বাঙালিকেও বাঙালি দিই ওরমভাবে আলাদা করে। কিছু ক্ষেত্রে কিছু লোকের হয়তো দুর্বলতা থাকতে পারে পার্টিকুলারলি কারোর প্রতি, কিন্তু সামগ্রিকভাবে বেশিরভাগ মানুষই আজকে এবারে পার্থ ভৌমিকের পক্ষে ভোট দেবে। কিন্তু জয় শ্রীরামের কোথাও যে নারাটা আমরা 19-এ দেখেছিলাম, কোথাও কি এটা একটু ফিকে? বরঞ্চ নারা নেই, তার কারণ হচ্ছে মানুষ অনেক বেশি ব্যতিব্যস্ত হচ্ছে। মানুষ দৈনন্দিন যে জিনিসপত্রের দাম, তার জন্য অনেক বেশি মানুষ ব্যতিব্যস্ত। লোকের চাকরি নেই, বেকার যুবকরা কি করবে, এর জন্য অনেক বেশি মানুষ। জয় শ্রীরামটা ব্যারাকপুরের বুকে, পশ্চিমবাংলার বুকে এর কোনো ভূমিকা থাকবে। আপনি একজন সিনিয়র সিটিজেন, গোটা দেশে একটা উল্লেখযোগ্য সংখ্যক সিনিয়র সিটিজেনরা ভোট দিচ্ছেন। কোথাও নরেন্দ্র মোদী যেটা বলেছেন আর কি, সবকা সাথ সবকা বিকাশ, ইসবার 400 পার, আপনি কি মনে করেন? এটা কখনোই নয়, এটা কখনোই নয়। অন্তত আমরা ব্যারাকপুরের কথাটা বলছি, উত্তর 24 পরগনার কথা বলছি। এটা কিন্তু টিএমসি যা করেছে, কোনো পার্টি কোনো রাজনীতি তা করেনি। এবং লক্ষ্মী ভাণ্ডার বলে নয়, লক্ষ্মী ভাণ্ডার তো ঘরে ঘরে আছে, তাছাড়াও মমতার যে সমস্ত প্রকল্পগুলোর জন্য মানুষ এগিয়ে এসেছে। অতএব আমরা নিশ্চিন্তে আছি যে পার্থ ভৌমিক অবশ্যই জিতবে। আপনি বর্ষিয়ান মানুষ, কোথাও হচ্ছে একটা লো পার্সেন্টেজ অফ ভোটিং হচ্ছে, বিশেষভাবে তরুণ সমাজের ক্ষেত্রে। কোথাও এখানেও খুব তরুণ সমাজের একটু অভাব দেখছি, মানে আজকে যদিও স্ট্রেট কর্নার, এটা কি কোনোভাবে একটা ফ্যাক্টর হচ্ছে? কেন এবার বাংলায় কিন্তু ভোট এবারে আগের 19-21-এর তুলনায় কম পড়ছে। না, এটা মনে হচ্ছে তা নয়, না এটা নয়। ইয়ং ছেলেপিলে সব আছে, আমাদের সাথেই আছে। তৃণমূলের যেরকম বেশ কিছু কর্মী, উৎসাহী যারা সমর্থক, তাদের বক্তব্য জনমতে গ্রাউন্ড জিরো থেকে দেখলাম। এবার একটু ভারতীয় জনতা পার্টিরও যারা রয়েছেন, জবরদস্ত প্রচার বিজেপিও করছে, সমানতালে টক্কর দিচ্ছে, সমানতালে প্রচারে টক্কর দিচ্ছে অর্জুন সিং। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে বিজেপির কর্মী সমর্থকরা গ্রাউন্ড জিরো থেকে তারা কি বলছেন? 2019-এ
4% ভোটের ডিফারেন্স ছিল, 45% ছিল অর্জুন সিং, 41% ছিল দীনেশ ত্রিবেদী। এবারে 2024-এ ইন দ্য মেন টাইম অর্জুন সিং তৃণমূলে তারপর চলে গেছেন, আবার বিজেপির প্রার্থী হয়েছেন। এটা জনমতের উপর কতটা প্রভাব ফেলবে? গতবার যে 4% সুইংয়ের কথা আপনি বলছেন, এদিক ওদিক ছিল ডিফারেন্স, সেটা এবার একতরফা হবে আমাদের যা অ্যাজামশন। আর এখানে বিভিন্ন সময় আপনার অনুষ্ঠান দেখবেন, এই যে প্রোগ্রামগুলো হচ্ছে, আমাদের অ্যাজামশন এখন অবধি ব্যারাকপুরের প্রায় 50% অ্যাবাভ ভোট পাবে বিজেপি। গতবারের যে এই যে 44-45-এর যে গণ্ডি, সেটা পেরিয়ে গিয়ে 55 বা 52-র কাছাকাছি হতে পারে বলে আমাদের মত, আমাদের দলীয়ভাবে আমরা মনে করছি। তার কারণ হলো তার যে এমপি ল্যাডের খরচাটা, এটা তো পার্টি বেসিসে নয়, তিনি জনগণের জন্য খরচা করেছেন এবং তার নথি তিনি প্রকাশ্যে দিয়ে রেখেছেন 16.5 কোটি টাকা, যেটা বহু তাবৎ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরও নেই, সেটা অর্জুন সিং কিন্তু খরচা করেছে। আর এদিক যাওয়া ওদিক যাওয়া দেখুন, তার ওপরে 137খানা মামলা ছিল। প্রত্যেক দিন সকাল হতো বোম দিয়ে, রাত হতো বোম দিয়ে, বিজেপি কর্মীদের হত্যা হচ্ছিল। এখানে আপনি জানেন 2019-এর পরে 5 জন বিজেপি কর্মী হত্যা হয়েছে। তার উপরে চাপ ছিল, স্বাভাবিকভাবেই এই ঘটনা ঘটেছে। ঘরের ছেলে ঘরে ফিরেছে, অসুবিধার কিছু নেই। কোথাও কি বামেদের একটা ভোট যদি বাড়ে, বামেরা বলছে তাদের ভোট বাড়লে বিজেপির কতটা প্রভাব পড়বে? আমি একটু অন্যদেরও জানতে চাই। বামদেরকে বলা হয়েছে একটু সাইড দিন দাদা, বাম একটু পেছনে। বাম বলে এখানে কিছু নেই, বাম ডান এসব ব্যাপার নেই। ব্যাপার হচ্ছে অর্জুন সিং জিতবে, নরেন্দ্র মোদী জিতবে। দেখুন বামদের কেন ভোট দিতে যাবে? আদতে বাম যাদের সাথে জোট করেছে তাদের সাথে সারা বছর চুলোচুলি করতে, সারা জীবন চুলোচুলি করেছে, কংগ্রেসকে মেরেছে, কংগ্রেসের কবজি কেটে নিচ্ছে, মাথা কেটে নিচ্ছে। এই বাইনারি মানুষ কোনোদিন সহ্য করেনি। আর ব্যারাকপুর পুরোপুরি বিজেপিময়। আর এই যে ওরা বলে বাইনারি আমরা সেট করছি, আমরা সেট করছি না, মানুষ সেট করেছে। মানুষ সেট করে নিয়েছে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে, এতে কোনো সংশয় নেই। তাই পরবর্তীকালে কী হবে সেটা পরের ব্যাপার। নির্বাচন হচ্ছে লোকসভার, নরেন্দ্র মোদীকে নির্বাচিত করার নির্বাচন। এখানে বিরোধী বলে কিছু নেই, যা আছে নরেন্দ্র মোদী। কোথাও ভারতবর্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে ব্যারাকপুর কেন্দ্রে জেতা মানে হচ্ছে ভারতীয় জনতা পার্টি তার ক্ষমতায় যে 303 পেয়েছিল সেই জায়গাতেই এগিয়ে যাওয়া? আপনি কি মনে করেন যে এবারে ব্যারাকপুরে একই ফল হবে না অন্যরকম কিছু? ব্যারাকপুর এবার বিজেপি মারাত্মকভাবে ফল করবে আগেরবারের তুলনায়। এবার বিশালভাবে, মানে অনেক ভোটে অর্জুন সিং জিতছে, এই নিয়ে কোনো দ্বিমত নেই। সারা বছর অর্জুন সিংকে আপনারা পান বিভিন্ন? অবশ্যই, আপনি যখনই ফোন করবেন, রাত্রিবেলা 2, 1, 3টে, উনিই ফোনটা ধরবেন, অন্য কেউ ধরবে না, অন্য কোনো পিএ কেউ ফোন ধরবে না, উনিই ফোন ধরবেন, উনি ফোনে যেটা করা সম্ভব সেটা করবে। কেউ কেউ বলেন যে ব্যারাকপুরে হচ্ছে মিশ্র ভাষাভাষী, এখানে অবাঙালি সম্প্রদায়ের ভোটটা এক পেশে বিজেপি পায়, এবার বাঙালি ভোটটা জয় বাংলার দিকেও অনেকে তারা সাড়া দিচ্ছেন, এটা তৃণমূল বলছে। তৃণমূল তো অনেক কিছুই বলছে, কিন্তু তৃণমূল যেভাবে যা করছে, আশেপাশে যা দেখছে মানুষ তৃণমূলের থেকে পুরোপুরি মুখ ফিরিয়ে দিয়েছে। তৃণমূলে যারা সমর্থন করতো তারাও তার মুখ ফিরিয়ে নিয়েছে। তৃণমূলের থেকে কি মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে? 100% মুখ ফিরিয়ে। কেন? বর্তমানে সন্দেশখালী, কাটমানি, আপনি জানেন রাজ্যটা কীভাবে দুর্নীতির মধ্যে যুক্ত। বর্তমান শিক্ষামন্ত্রী জেলে, খাদ্যমন্ত্রী জেলে, পুরো সম্পূর্ণ দুর্নীতির মধ্যে যুক্ত এই দলটা, এবং মানুষ এদের পছন্দ করছে না। আমরা 100% ব্যারাকপুরে আগের থেকে মার্জিন নিয়ে লিড নিব এবং অর্জুনদা জিতবে। নরেন্দ্র মোদী যে প্রকল্পগুলো ছিল সেই প্রকল্পগুলোর মধ্যে ধরুন যেটা হচ্ছে মুদ্রা লোন বা হচ্ছে স্টার্ট আপ, ব্যারাকপুরে কোনো এরকম কোনো কিছু দেখেছেন? আপনার জানা কোনো উদাহরণ আছে? মুদ্রা লোন পেয়েছে, এরকম আমার পরিচিত আছে। এবং আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনাটা আছে, সেটাও আমাদের প্রকল্পটাকে ওদের নাম করে চালানো হচ্ছে। এবং যে 500 টাকা উজালা গ্যাসটা প্রচুর আছে, আমাদের ওয়ার্ডে 10 জন আছে উজালা গ্যাস ব্যবহার করছে। এবং আবাস যোজনার বাড়ি আমরা প্রত্যেকটা স্টাডিজ করেছি, এবং প্রত্যেকটা আবাস যোজনার বাড়ি ওরা কমপ্লিট করেনি, এবং আমরা আমাদের যে অ্যাপস আছে তার মাধ্যমে আমরা পাঠিয়েছি। দ্রব্যমূল্য বৃদ্ধিটা কি ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে কোনো প্রভাব ফেলবে? দ্রব্যমূল্য বৃদ্ধির প্রভাব ফেলবে না। দেখুন, আমরা ছোট থেকে বড় হয়েছি, আমরা যে দামে ছোটবেলায় চাল কিনে খেয়েছি সেই দামে এখনো পর্যন্ত চাল কিনে খাবো, এটা তো একটা ভুল চিন্তাধারা। আপনি সেই দিক দিয়ে হিসাব করে দেখতে গেলে দ্রব্যমূল্য যা বৃদ্ধি হয়েছে সেটা
কোন সময় কিভাবে রাজ্য সরকার করছে, সেই ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার কতটা সাপোর্ট দিচ্ছে, সেটা আপনারা সবাই বুঝতে পারছেন। কোথাও একটা জায়গা থেকে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে বামেরা কোনোভাবে এই ভোটে, মানে বলাই হয় যে অনেকটা বামেদের ভোট রামে এসছিল, আবার কেউ কেউ বলছেন যে এটা যদি ফিরে যায় তাহলে কিন্তু ভোটের ব্যবধানে এদিক ওদিক হতে পারে, এরকম কোনো সম্ভাবনা? কোনো সম্ভাবনাই নেই। আগে বামেদের যে পার্সেন্টেজ ছিল তার থেকে আরও কমে যাবে, আপনি নিশ্চিন্তে থাকুন, কারণ মোদিজির উন্নয়নটা সবাই দেখেছে, ঠিক আছে? সেই হিসাবে আপনারা ওই আশা থেকে বামফ্রন্ট জানি দূরে থাকে, তাদের পার্সেন্টেজ কমবে ছাড়া বাড়বে না। কোথাও কোন ফ্যাক্টর কাজ করবে, নরেন্দ্র মোদী ফ্যাক্টর না অর্জুন সিং ফ্যাক্টর? দেখুন, এটা হচ্ছে লোকসভা ভোট, এটা মূলত দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করার ভোট। তো এখানে 10 বছর ধরে মোদিজির যে উন্নয়নমূলক কাজ, আজকে কংগ্রেস সরকার স্বাধীনতার 50 বছরের থেকেও বেশি শাসন তারা করেছে দেশে, কিন্তু সেই সময়কার যে দেশের যে উন্নতি আর আজকে এই দেশে 10 বছরের যে মোদিজির কার্যকালে যে উন্নতি, আপনি ডিফেন্স সেক্টরটাই দেখুন। এর আগে পাকিস্তান বা চীনের সাথে যদি কোনো রকম কোনো কিছু করতে হতো তাহলে তার সিএমের কপালের ঘাম মাটিতে পড়ে যেত, কিন্তু এখনকার নরেন্দ্র মোদির আমলে ডিফেন্সের যারা আছে এরা কোনো ভয় পাচ্ছে না, বুক চিতে তারা চীনের সাথেও লড়ছে, পাকিস্তানের সাথেও লড়ছে। তো সুতরাং এই দিকে তাকিয়ে সাধারণ মানুষ মূলত মোদিজির হাত শক্ত করার জন্য অর্জুন সিংকে ভোটটা দেবে। দুপক্ষের কর্মী সমর্থকরাই কিন্তু অত্যন্ত পরিশ্রম করছেন এবং দুপক্ষেই কিন্তু একটা তুল্যমূল্য জায়গায় রয়েছে। ব্যারাকপুরে কিন্তু এবার এক্স ফ্যাক্টর কী হতে চলেছে তার সুলুক সন্ধান চলছে। ভোটের দিন খুব গুরুত্বপূর্ণ এই কারণে যে ভাটপাড়া এবং আমডাঙ্গাতে যদি প্রচুর পরিমাণে ভোট পড়ে তাহলে বুঝতে হবে লড়াই আরও তীব্র আকার ধারণ করছে। তার কারণ ভাটপাড়া থেকে যেমন অর্জুন সিং লিড নিতে চাইবেন, আবার আমডাঙ্গা থেকে লিড নিতে চাইবেন, বিরাট ব্যবধানে পার্থভৌমিক এই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তবে তাস খেলা চলছে, তার কারণ যেদিন এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, পবন সিং রবীন্দ্রনাথের ছবি প্রধানমন্ত্রীকে উপহার দিচ্ছিলেন এবং দেখা গেল ছবিটা উল্টো ছিল এবং এই ছবিটা ভাইরাল হয়েছে, রীতিমতো ভাইরাল। এবং সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি তিনি ওই ছবিটাকে ঠিক করে দেন, বলছেন যেটা উল্টো রয়েছে। ব্যাস তারপরেই অমিত শাহর সাথে এটা তুলনা চলতে থাকে। অমিত শাহ বহু নির্বাচনী জনসভায় বলেছেন পশ্চিমবঙ্গকে যারা অশান্ত করছেন বা দুষ্কৃতী তাদের উল্টো ঝুলিয়ে তারপর সিধে করা হবে। উল্টো ঝুলিয়ে সিধে করা, এটাকে পুলিশি ভাষা 3rd ডিগ্রি বলা হয়। তো অনেকেই বলতে চাইলেন রবীন্দ্রনাথ দিয়ে শুরু হয়েছে আর কি, সেটা 3rd ডিগ্রি। এরপরেই আজ এইটাকে অনেকটা রিকভার করার কি প্রচেষ্টা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাতে চিঠি পাঠিয়েছেন অর্জুন সিংকে চিঠিটা পাঠিয়েছেন এবং সেই চিঠিটা আপনারা দেখবেন পরিষ্কার বাংলা সুললিত ভাষায় প্রধানমন্ত্রী অর্জুন সিংকে নির্বাচনের প্রাক্কালেই বিজয়ী হবার জন্য শুভেচ্ছা জানাচ্ছেন এবং তিনি ধরেই নিয়েছেন এই সিটটি। তার কারণ এখন নরেন্দ্র মোদীর সামনে এক বড় চ্যালেঞ্জ এই কারণ ইন্ডিয়া অ্যালায়েন্স কি সত্যি টপকে যেতে পারে? তারা কি ম্যাজিক নাম্বারের কাছাকাছি চলে আসবে না টপকে যাবে? বেশ কিছু জায়গা থেকে এরকম শোনা যাচ্ছে লো পার্সেন্টেজ অফ ভোটিং, উত্তরপ্রদেশ, বিহার, বিভিন্ন জায়গায়, বিশেষ করে যেখানে বিজেপি রাজ্য সরকারে রয়েছে সেখানে কম ভোট পড়াটা একটা চিন্তার কারণ বা শিরোপীড়া হয়ে দাঁড়িয়েছে এবং মহিলা এবং সংখ্যালঘুদের অধিক সংখ্যায় ভোট দেওয়া চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে। স্পেকুলেশন জবরদস্ত চলছে। ইত্যবসরে ব্যারাকপুর সিট, যেটা গত বছর 303 ভারতীয় জনতা পার্টির ক্ষেত্রে, এই আসনটি কিন্তু একটা বর্ষা জুগিয়ে দিয়েছিল। তাই আজ চিঠি পাঠিয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন সেদিনকের ঘটনা। কেননা সোশ্যাল মিডিয়াতে যে যুদ্ধ, প্রত্যেকটা মোমেন্ট সেটা রীতিমতো যদি একটু বিতর্কিত হয় সঙ্গে সঙ্গে এটা ভাইরাল হয়ে যাচ্ছে। তাহলে সত্যি কি বাঙালি তাস এবার অবলম্বন করছেন? কোথাও কি একটা জয় বাংলা স্লোগান তৃণমূল কংগ্রেসের, সেটা কি একটা সাড়া ফেলে দিয়েছে ব্যারাকপুর কেন্দ্রের ক্ষেত্রে? আগেও বলেছি বাঙালি অবাঙালি ওখানে একটা বড় পার্সেন্টেজ অফ ভোট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। জনমতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগদান করেছেন উত্তম রায়। হ্যাঁ বলুন উত্তমবাবু, আপনার জন্য ফোন লাইন অন করলাম। পুরুলিয়া।
হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ আমি বলছিলাম যে ব্যারাকপুর থেকে যে যিনি বলছেন এখন প্রথমে জনমতের সঙ্গে কথা বলছিলেন, হুম তারা তো হ্যালো হ্যাঁ বলুন। বলছি যে যাদের জনমত দিচ্ছে প্রথমে তারা তো টিএমসির লোক, ঠিক আছে, হুম ওরা পুরো টিএমসির লোক। আর ব্যারাকপুর মানে যে কথাটা বলছেন যে অর্জুন সিং হেরে যাবে, ঠিক আছে, এইটা অর্জুন সিং এর ভোট নয়, এটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর ভোট, ঠিক আছে। হুম দেশের আর যারা ধন্যবাদ। আপনি টেলিভিশনের সাউন্ডটাকে মিউট করে ফোন করবেন, এতে অসুবিধা হয়। তার কারণ হচ্ছে অনেকে ফোন লাইনে অপেক্ষা করতে থাকেন। এই ভোট নিঃসন্দেহে লোকসভার ভোট, এটা অর্জুন সিংয়ের থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখে ভোট হবে। এটা পুরুলিয়া থেকে উত্তম রায় বলছেন, সেখানে শুধু অর্জুন সিং বিষয়টা নয়, বিষয়টা হচ্ছে আসলে নরেন্দ্র মোদী। রঘুনাথ মল্লিক রয়েছেন হালিশহর থেকে। বলুন রঘুনাথ বাবু। বলছি যে নরেন্দ্র মোদী চিঠি পাঠালে কি মানুষ কি জনগণ ভোট দিয়ে দেবে? নরেন্দ্র মোদী তো মিথ্যা কথা বলে, 14 সাল থেকে মিথ্যা কথা বলে এসছে। ওনার চিঠিতে কি হবে? আর অর্জুন সিং এক পার্টি ছেড়ে আরেক পার্টিতে যায়, আবার ফিরে আসে এই খালি ক্ষমতার জন্য, মানে সিটটা পাওয়ার জন্য, টিকিট পাওয়ার জন্য। এই তো মানুষ মেরে দেবে, মানুষ মেরে দেবে। আমিও তো অর্জুন সিং এর ভোটার, আমি কাউকে ভোট দেবো? কোনো মতেই না। কারণ হচ্ছে দল চেঞ্জ করে বারবার, এই সমস্ত লোককে বিশ্বাস করে কেউ? জনগণ বিশ্বাস করবে না। নরেন্দ্র মোদী যতই ফোন করুক আর যতই রাখুক, ভোট কেউ দেবে না। রাখছি। ধন্যবাদ। রঘুনাথ মল্লিক হালিশহর থেকে তার মতামত রেখেছেন যে তেনার স্পষ্ট বক্তব্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বিশ্বাস করেন না এবং হচ্ছে এই ভোটে ভারতীয় জনতা পার্টির একটা বড় বিপর্যয় অপেক্ষা করছে। কোথাও বেহালা থেকে এই মুহূর্তে জনমতে রয়েছেন আমাদের সঙ্গে সমীর রায়। বলুন সমীর বাবু। হ্যাঁ, আমি যেটা বলতে চাইছি যে আমি এত বছরের মোদী সাহেবের যে আমি যে ভাষণ শুনতাম বা যাকে শুনতাম, এখন তার বডি ল্যাঙ্গুয়েজ অত্যন্ত মানে কি বলবো বিতগ্রস্ত হয়ে গেছে। কারণ যে ধরনের বক্তব্য উনি করতে অভ্যস্ত সেটা করছেন না। এবং এটা আমি দেখতে পাচ্ছি আরো ছোট ছোট চ্যানেলগুলোতে, যেগুলো সব বড় চ্যানেল সব দেখায় না, যে এদের অবস্থাও খুব খারাপ। ইন্ডিয়া জোট এবার খুব ভালোভাবে চলে আসবে বলে আমার বিশ্বাস। হ্যাঁ, এবং ওয়েস্ট বেঙ্গলে তো এটা দুর্বিশ্বাস হবেই হবে, কারণ মোদীকে আর লোকে বিশ্বাস করছে বলে আমার মনে হচ্ছে না। এটাই আমার বক্তব্য আর কি, বুঝতে পেরেছি। ধন্যবাদ। সমীর রায় বেহালা থেকে বললেন যে এই নির্বাচনে ইন্ডিয়া অ্যালায়েন্সের একটা বড় জয় হতে চলেছে। নরেন্দ্র মোদীর ভাষণ সেদিকে ইঙ্গিত দিচ্ছে যে তিনি এমন এমন কিছু কিছু বলছেন যেটা 2019 বা 2014 সালে সেই ঝাঁজ লক্ষ্য করা যাচ্ছে না। এটা ঠিক যে হঠাৎ করে সবকা সাথ সবকা বিকাশ দীর্ঘদিনে তার স্লোগান থেকে হঠাৎ করে মঙ্গলসূত্রের রাজনীতি। সেখানে বললেন যে কংগ্রেসের ম্যানিফেস্টো এমনভাবে হয়েছে যাতে পাকিস্তানের ছায়া পাওয়া যাচ্ছে, কিন্তু তার ম্যানিফেস্টো পড়ে অনেকেই বলেছেন, আমি নিজেও পড়েছি, সেই ম্যানিফেস্টোতে পাকিস্তান বা মঙ্গলসূত্র ছিনিয়ে নেওয়া এই কথাগুলো কোনোটার কোনো কিছু উল্লেখ নেই, মানে একেবারে কোনো প্রসঙ্গই নেই। তৎসত্ত্বেও নরেন্দ্র মোদী বিভিন্ন ভাষণে এই কথা উল্লেখ করছেন এবং বিশেষভাবে তিনি বলছেন দেশের একটা বড় অংশে টাকা পয়সা যা রয়েছে হিন্দু সমাজের, সেগুলোকে নিয়ে সেটা বেটে দেওয়া হবে মুসলমানদের মধ্যে। এটার একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে এবং পক্ষান্তরে ইন্ডিয়া অ্যালায়েন্সের প্রায় একই সুরে বক্তব্য, বিজেপি জিতে এলে এদেশের সংবিধান থাকবে না। এটা কিন্তু ভারতবর্ষের বিশেষ করে দলিত সম্প্রদায়ের মধ্যে একটা প্রভাব পড়তে কি চলেছে। এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে মতামত জানতে হবে। তার কারণ জনমত এই কারণেই যে আপনারাই এই ক্ষেত্রে যারা ভোটার তারাই এই ক্ষেত্রে শ্রেষ্ঠ বক্তব্য, সেই কারণে নিঃসংকোচে ফোন করুন আমাদের কাছে। এই মুহূর্তে আরও একজন কলার আমাদের সঙ্গে রয়েছেন, সুজিত দত্ত। বলুন। হ্যালো। হ্যাঁ বলুন। চাকদা পাবনাগঞ্জ থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি নরেন্দ্র মোদী তো একটা চিটিংবাজ প্রধানমন্ত্রী, কথার কোনো মূল্য নেই। যখন আসছিল বলছিল বছরে 2 কোটি লোকের চাকরি দেবে, সেই দলের হচ্ছে এখন প্রার্থী দাঁড়িয়েছে ব্যারাকপুরের হচ্ছে অর্জুন সিং, মাফিয়া মাফিয়া। ও তো জীবনে জিততে পারবে না, একবার এডাল একবার ওডাল করে, ও তো জীবনে জিততে পারবে না। ওর নিজের তো স্থির নেই, কখন কোন পার্টি করে।
ঠিক আছে সুজিত বাবু, আপনার বক্তব্য শুনলাম অর্জুন সিং নিয়ে। তবে দেশের প্রধানমন্ত্রী তার সম্পর্কে এই ধরনের শব্দ এটা একটু ভেবেচিন্তে বলাটাই ভালো। নিঃসন্দেহে আরও অনেক প্রতিশব্দ রয়েছে, যে প্রতিশব্দের মাধ্যমে বলা যায় আসলে কোথাও একটা জায়গা থেকে মানুষের মধ্যে কোথাও কি মোহ কেটে গেল। 14 বা 19-এ দিগ্বিদীর্ণ আওয়াজ করে জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, সে স্লোগান কিন্তু অনেকটা কি ফিকে হয়ে গেল। গোবলয় কি সত্যি সত্যি ঠিকমতো রেসপন্ড করছে? মহারাষ্ট্রের অবস্থা কি? এ নিয়ে বহু প্রশ্ন কিন্তু উঠছে। যেরকম ভিড় হচ্ছে উদ্ধব ঠাকরের জনসভায়, বা এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোনো অংশে কিন্তু ইন্ডিয়া অ্যালায়েন্সের জোটের অন্যান্য নেতাদের জনসভাতেও ভালো ভিড় হচ্ছে। চেষ্টা করছেন নরেন্দ্র মোদী অমিত শাহ জুটি, যেভাবে আর কি তারা পরিশ্রম করছেন। বাংলায় তারা বিভিন্ন সময় প্রায় সব কেন্দ্রেই তারা আসছেন। এই সমস্তগুলো নিয়ে গ্রাউন্ড জিরো রিপোর্টও আপনাদের কাছে তুলে ধরছি। ফোনে আপনারা মতামত জানাবেন। তবে একটা বিরতিতে যাব, বিরতির বরাবরও ফিরছি, সঙ্গে থাকুন।